ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল লার্নিং প্লাস ইন জিওগ্রাফি। আজকে তোমাদের সামনে আলোচনা করব ফিফথ সেমিস্টার জিওগ্রাফি ল্যাবের গুরুত্বপূর্ণ প্র্যাকটিক্যাল। সেটা হচ্ছে ওয়ে পয়েন্ট কালেকশন ফ্রম জিএনএসএস রিসিভার অ্যান্ড এক্সপোর্টিং টু ডেটাবেস। আজকে এই প্র্যাকটিক্যালটি সম্পূর্ণ আমরা হাতে কলমে শিখব কিভাবে আমরা এই কাজটি করতে হয়। তো প্রথমত সরাসরি প্র্যাকটিক্যালে আসার আগে একটু থিওরিক্যালি কনসেপ্ট জেনে নিই যে জিএনএসএস বা জিপিএস বিষয়টা কি। আমরা জিএনএসএস অর্থাৎ গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেমকে আমরা বলে থাকি জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম। না, এই জিপিএস বা জিএনএসএস 1970 দশকে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে সর্বপ্রথম এই ধরনের একটি দিক নির্দেশক অর্থাৎ স্যাটেলাইট বেসড একটা দিক নির্দেশক ব্যবস্থাপনা প্রতিস্থাপন করা হয়। এবং প্রাথমিকভাবে এই জিপিএস এর কার্যকলাপ প্রথম দিকে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষার কাজেই ব্যবহৃত হতো, কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে বিভিন্ন অসামরিক কাজেও এই ধরনের জিপিএস সিস্টেম বা জিএনএসএস যে সিস্টেমটি আছে সেটা ব্যবহৃত হয়ে থাকে। এই জিপিএস সাধারণত বিভিন্ন ধরনের আবহাওয়াগত পরিস্থিতি বা কোনো একটা স্থানের অবস্থান বা সময় সংক্রান্ত তথ্যের ক্ষেত্রে বিভিন্ন যে ডেটা রিপ্রেজেন্ট বা যে কি ধরনের তথ্য প্রদান করতে হয় সেই ধরনের কাজ এই জিপিএস এর মাধ্যমে করা হয়ে থাকে। এবং এই জিপিএস বেসিক্যালি বলা যায় এটি একটি একমুখী বা তরঙ্গ প্রদানকারী ব্যবস্থাপনা, যেখানে বিভিন্ন যারা এই জিপিএস ইউজ করে তাদেরকে বলা হয় জিপিএস ইউজার বা গ্লোবাল প্রসেসিং সিস্টেম যারা ব্যবহার করে থাকে। তারা এই ধরনের সংগ্রহকে শুধুমাত্র সিগন্যাল গ্রহণ কাজে তারা ব্যবহার করে থাকে। এবং জিপিএস স্যাটেলাইট বেসিক্যালি এই যে সিগন্যাল যে প্রদান করছে, এই সিগন্যাল প্রদানের মাধ্যমে কি করছে না পৃথিবী পৃষ্ঠে বিভিন্ন বস্তুর যে থ্রি ডাইমেনশনাল যে লোকেশন বা ত্রিমাত্রিক যে তলের যে অবস্থান বা সময় সংক্রান্ত যে অবস্থানের যে তত্ত্ব, সেটা এই সিগন্যাল প্রেরণের মাধ্যমে তারা এখানে পেয়ে থাকে। এবং জিপিএস এর বিভিন্ন ধরনের সেগমেন্ট রয়েছে, যেমন রয়েছে স্পেস সেগমেন্ট, তারপর রয়েছে কন্ট্রোল সেগমেন্ট, তারপর রয়েছে ইউজার সেগমেন্ট। তো আমি যেহেতু প্র্যাকটিক্যাল এখানে আলোচনা করছি তাই আর এই ধরনের সেগমেন্টকে নিয়ে এখানে ডিটেলস আলোচনা এখানে করব না। পরবর্তীকালে যদি কখনো আমরা জিপিএস নিয়ে যদি আমরা থিওরিক্যালি যদি কোনো ভিডিও বানাই তাহলে এগুলো সম্পর্কে ডিটেলস আমরা এখানে আলোচনা করব। জিপিএস যে যন্ত্রটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেই যন্ত্রের বিভিন্ন ধরনের পার্টস থাকে। অর্থাৎ এই যে জিপিএস যন্ত্রের মাধ্যমে কিন্তু আমরা কোনো স্থানের অবস্থান সংক্রান্ত বিভিন্ন তথ্য বা সময় সংক্রান্ত তথ্য অর্থাৎ বিভিন্ন সিগন্যালকে আমরা এখানে প্রেরণ করছি, এবং প্রেরণের মাধ্যমে আমরা যেই ডেটাগুলো পাচ্ছি সেই ডেটার উপর উপস্থাপন করে কিন্তু আমরা জিপিএস এর সমস্ত ধরনের কাজ এখানে করে থাকি। আমাদের এই যে এই ধরনের যে প্যাডটা আছে এই প্যাডটাকে আমরা এখানে বলে থাকি যে ইন্টারনাল জিপিএস অ্যান্টেনা। এইটা এইখানে যে অংশটা আছে এই পডসটাকে আমরা এখানে বলে থাকি আপ বাটন, এই পডটাকে আমরা বলে থাকি ডাউন বাটন, এই পডটাকে আমরা বলে থাকি এন্টার বাটন। এবং এই যে আমরা এই যে পুরো এই যে পোর্শনটুকু দেখতে পাচ্ছি এই যে ডিসপ্লে সাইডের যে যে বাউন্ডারিটা, এই বাউন্ডারি পোর্শনটাকে আমরা বলে থাকি কম্পাস সাইটিং মার্কস। এবং এই সাইডের যে বাটনটা আছে এই বাটনটাকে আমরা বলে থাকি পেজ বাটন, এই বাটনটাকে বলে থাকি পাওয়ার বাটন, অর্থাৎ এর মাধ্যমে আমরা জিপিএস কে অফ অন করতে পারি। এবং এই যে ওপরের যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছি এটাকে আমরা বলে থাকি যে এলসিডি ডিসপ্লে, অর্থাৎ এই ডিসপ্লের উপরে কিন্তু আমার যাবতীয় যা যা ডেটা আমরা এখানে দেখতে পাই। এবং জিপিএস আমরা বিভিন্ন ধরনের হয়ে থাকে, অর্থাৎ 1970-এর পর থেকে যত বিজ্ঞানের যত উন্নত হচ্ছে ততই কিন্তু জিপিএস এর বিভিন্ন পরিকাঠামোর কিন্তু উন্নত হয়ে চলেছে। ধরনের হয়ে থাকে আর জিপিএস এই ধরনের হয়ে থাকে, এই ধরনের জিপিএস কে আমরা বলে থাকি জার্মান E-Trix-10। তো এই ধরনের জিপিএস গুলো এখানে হয়ে থাকে। এবারে চলে আসবো সরাসরি প্র্যাকটিক্যালে। তো তোমাদের পরীক্ষায় এই ধরনের একটি প্রশ্নপত্র দিয়ে দেবে যেখানে বলা থাকবে arrange the following data in GNSS survey field book with proper annotations unit corresponding to UTM zone 45 নট, অর্থাৎ কোন ইউনিটের রেসপেক্টে আমাদের এই ডেটাটা নেওয়া হয়েছে সেটা এখানে উল্লেখ করে দিয়েছে যে ইউটিএম জোন 45 নর্থের রেসপেক্টে এখানে নেওয়া হয়েছে।
এবার আমাকে কি কি বের করতে হবে, যে ডেটাটা আমরা পেয়েছি সেটা বলে দিয়েছে। ক্যালকুলেট দ্য এরিয়া এনক্লোজ উইথিন দ্য ওয়ে পয়েন্ট কোঅর্ডিনেটস। সেকেন্ড বলে দিয়েছে ড্র আ পলিগন ইন ক্লোজ টাওয়ার্স। আর থার্ড বলে দিয়েছে ক্যালকুলেট ডিস্টেন্স বিটুইন টু ফর দিস ওয়ে পয়েন্ট। অর্থাৎ আমরা এখানে যে ডেটাটা পেয়েছি সেটা হচ্ছে ওয়ে পয়েন্ট ইস্টিং এবং নর্দিং। অর্থাৎ ইউটিএম প্রজেকশনে আমরা সব সময় ইস্টিং এবং নর্দিং উপর বেস করে 8টা এখানে ওয়ে পয়েন্ট এখানে দিয়েছে জি থেকে এম পর্যন্ত। এবং এই যে 8টা ওয়ে পয়েন্টের বেসিসে যে ইস্টিং এবং নর্দিং এর যে ভ্যালুগুলো দিয়েছে, এই ডেটার উপর বেস করে আমাকে এরিয়া ক্যালকুলেট করতে হবে, তারপরে বের করতে হবে ডিস্টেন্স বের করতে হবে, এবং এই যে ওয়ে পয়েন্ট পেয়েছি এই ওয়ে পয়েন্টের রেসপেক্টে আমাকে এখানে একটি ক্লোজ টাওয়ার্স অঙ্কন করতে হবে। অর্থাৎ তিনটে এখানে কাজ আছে। তাহলে এবার চলে যাই যে কিভাবে এবার আমরা ক্যালকুলেশনটি করব। প্রথমে আমাকে একটি ফিল্ড বুক বানিয়ে নিতে হবে। ফিল্ড বুকে যেমন আমরা এর আগে ফিল্ড বুক বানিয়ে এসেছি, ঠিক একইভাবে ফিল্ড বুক প্রথমে বানাতে হবে, যে ফিল্ড বুক অন জিপিএস সার্ভে, যেখানে ডেট, প্লেস, টাইম, ইনস্ট্রুমেন্ট নাম্বার, সার্ভে রোল নাম্বার এবং আমরা কোন ইউনিটের রেসপেক্টে আমরা ক্যালকুলেশনটা করব সেটা আমরা এখানে দিয়ে দেবো, যেমন ইউটিএম জোন বা স্পেরয়েড। অর্থাৎ স্পেরয়েডকে আমরা ইউটিএম আমরা জোনও বলে থাকি, যেহেতু এটা ইউটিএম প্রজেকশনের উপর বেস করে হয়ে থাকে তাই। এরপরে আমরা একটি এখানে টেবিল বানিয়ে নিয়েছি, ওয়ে পয়েন্ট, ইস্টিং, নর্দিং, অ্যাকিউরেসি, তারপরে ডিস্টেন্স ফ্রম প্রিসিডিং ওয়ে পয়েন্ট ব্র্যাকেটে মিটার, আর এখানে আমাকে বের করতে হবে এরিয়া, যার ইউনিট হচ্ছে এরিয়া ইন স্কোয়ার মিটার। অর্থাৎ প্রথম যে চারটে যে কলাম, এই চারটে কলাম আমি প্রশ্নপত্রে আমার যে চারটে কলাম দেওয়া আছে এই চারটে কলামকে প্রথমে যা আছে আমি তাই এখানে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর আমার যে দুটো জিনিসের এখানে ক্যালকুলেশন আছে সেটা হচ্ছে, একটা বের করতে হবে ডিস্টেন্স ফ্রম প্রিসিডিং ওয়ে পয়েন্ট, আর সেকেন্ড বের করতে হবে এরিয়া। তাহলে আমরা দেখব যে প্রথমে আমরা কিভাবে ডিস্টেন্স বের করব, তারপরে কিভাবে আমরা এরিয়া বের করব। তো প্রথমে আমরা যে 8টা ওয়ে পয়েন্টের যে ইস্টিং এবং নর্দিং এর যে ভ্যালু পেয়েছি তাকে আমরা প্রথমে কি করব না, তাকে আমরা মনে মনে আমরা ইস্টিং গুলোকে E1, E2, E3, E4, E5, E6, E7, E8 আমরা মনে মনে ধরে নেব। আমরা কিন্তু পরীক্ষার কিন্তু যখন ক্যালকুলেশন করব সেখানে কিন্তু লিখবো না, আমরা হয়তো পেন্সিলে হয়তো হালকা করে আমরা লিখতে পারি যে আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে, কিন্তু পরবর্তীকালে কিন্তু সেটা ইরেজার দিয়ে কিন্তু মুছে ফেলতে হবে। ঠিক একইভাবে আমরা নর্দিং এর যে 8টা যে ভ্যালু পেয়েছি সেই নর্দিং এর 8টা ভ্যালুকে N1, N2, N3, N4 করে আমরা মনে মনে ধরে নেব। ধরে নেওয়ার পর আমাকে কি করতে হবে, ধরে নেওয়ার পর আমাকে ডিস্টেন্স বের করতে হবে। তো ডিস্টেন্স বের করবার ফর্মুলা হচ্ছে যে রুট ওভার n1 মাইনাস n2 তার হোল স্কোয়ার প্লাস e1 মাইনাস e2 তার হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এখানে যদি আমি প্রথমে যদি জি আর এইচ, অর্থাৎ জি আর এইচ এর যদি আমি ডিস্টেন্স বের করি, অর্থাৎ জি থেকে এইচ এ আমার ডিস্টেন্স কত, অর্থাৎ E1 থেকে E2 এর মধ্যে আমি কতটা ডিস্টেন্স পাচ্ছি, বা N1 থেকে N2 এর মধ্যে কতটা ডিস্টেন্স পাচ্ছি। এখানে E1 বা N1 তো আমরা এইভাবে ইন্ডিভিজুয়ালি ভাবে ধরতে পারবো না, আমরা যদি ওয়ে পয়েন্টের বেসিসে দেখি যে আমি যদি জি থেকে এইচ এ যাই তাহলে তার মধ্যে কতটা ডিস্টেন্স এখানে রয়েছে। তো এইটার জন্য আমাকে যে ফর্মুলাটা এখানে ব্যবহার করব সেটা হচ্ছে রুট ওভার n1 মাইনাস n2 তার হোল স্কোয়ার, অর্থাৎ এটা হচ্ছে নর্দিং এর রেসপেক্টে প্লাস ইস্টিং এর রেসপেক্টে আমরা E1 মাইনাস E2 তার হোল স্কোয়ার। তাহলে আমরা দেখি জি আর এইচ এর ক্ষেত্রে আমি এখানে n1 কি পেয়েছি না, আমি দেখতে পাচ্ছি যে জিএইচ এর ক্ষেত্রে প্রথমে আমরা জি এর n1 পেয়েছি যে 2495509। তাহলে আমরা কি করব না, আমরা এইটাকে এখানে বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর তারপরে বের করব n2। তাহলে আমরা n2 কি পেয়েছি না, n2 পেয়েছি 2495497। তো আমরা এখানে n2 এর ক্ষেত্রে আমরা n2 এর ভ্যালু আমরা এখানে বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর তার স্কোয়ার করলাম প্লাস E1। তাহলে আমরা এখানে E1 কি পেয়েছি না, আমরা এখানে E1 পেয়েছি জি এর ক্ষেত্রে 624509। তো আমি এখানে E1টাকে এখানে বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর তারপরে পেয়েছি E2।
তাহলে E2 কি আছে না আমার এখানে E2 রয়েছে 624432। তাহলে আমরা এখানে E2 এখানে বসিয়ে নিলাম, বসিয়ে নেওয়ার পর স্কোয়ার করলাম, স্কোয়ার করে যদি আমি ক্যালকুলেটরে প্লট করি তাহলে আমার এই আনসারটা আসবে 77.92946 মিটার। তাহলে এইটাই হচ্ছে আমার কি জি আর এইচ এর রেসপেক্টে আমার ফার্স্ট আমার ডিস্টেন্স ফ্রম প্রেসিডিং ওয়ে পয়েন্ট। আমরা কিন্তু এই যে ভ্যালুটা কিন্তু আমরা এখানে জি তে লিখবো না, আমরা এখানে লিখবো এইচ এর ক্ষেত্রে, কারণ আমরা এখানে ডিস্টেন্সটা বের করছি জি থেকে এইচ, অর্থাৎ জি থেকে এইচ এর দিকে যদি যাই তাহলে আমার ডিস্টেন্স কতটা, সেই জন্য আমরা এখানে এইচ এ আমরা ভ্যালু লিখবো। ঠিক একইভাবে আমরা ফর্মুলা মাধ্যমে আমরা বাকিগুলোর আমরা ডিস্টেন্স এইভাবে বের করে নেব, ঠিক যেভাবে আমরা জি থেকে এইচ বের করেছিলাম ঠিক একইভাবে এইচ থেকে আই, আই থেকে জে, জে থেকে কে, কে থেকে এল, এল থেকে এম, এন, এম থেকে এন পর্যন্ত আমরা ডিস্টেন্স গুলো বের করলাম। ডিস্টেন্স বের করবার পর তারপরে কি করতে হবে না যে কটা আমরা ইন্ডিভিজুয়ালি ডিস্টেন্স পেয়েছি অর্থাৎ এইচ থেকে এন পর্যন্ত তার টোটাল আমরা এখানে বের করব। না তার টোটাল আমরা এখানে বের করে দেখতে পাচ্ছি আমার এখানে বেরিয়েছে 968.6471। তাহলে আমরা এইভাবে কিন্তু আমরা এখানে ডিস্টেন্স বের করে নিলাম। ডিস্টেন্স বের করে নেওয়ার পর এই পরে বের করতে হবে আমার এরিয়া। আমার তাহলে এত দূর পর্যন্ত আমার ডিস্টেন্স বেরিয়ে গেল, এইবারে বের করব এরিয়া। তাহলে আমরা এরিয়া কিভাবে বের করব না এরিয়া বের করবার জন্য একটি ফর্মুলা আছে, এইটা একটু ভালো করে বুঝবে যে আমার এরিয়া বের করবার যে ফর্মুলা সেটা হচ্ছে টোটাল এরিয়া ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে আমার মেন ফর্মুলা। এবার তাকে কিন্তু আমরা আবার সাব ডিভাইডেড করব এই ফর্মুলাটাকে। কেন করব, কারণ টোটাল এরিয়াটা অর্থাৎ আমার টোটাল এরিয়া বলতে আমার জি থেকে এন পর্যন্ত আমার পুরো এরিয়াটা হচ্ছে টোটাল এরিয়া, কিন্তু আমরা তো টোটাল এরিয়া জানি না, তাই টোটাল এরিয়া বের করতে গেলে কিন্তু আমাকে ইন্ডিভিজুয়ালি ভাবে কিন্তু প্রত্যেকটা এরিয়া এখানে বের করতে হবে, অর্থাৎ আমার এইচ এর এরিয়া কত, আই এর এরিয়া কত, জে এর এরিয়া কত, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এরিয়া বের করতে হবে। তাই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এরিয়া বের করবার জন্য আমরা আবার টোটাল এরিয়াটাকে কিন্তু আবার আরেকটা সাব ফর্মুলাতে ডিভাইডেড করব। সেই ফর্মুলাটা কি না সেই ফর্মুলাটা হচ্ছে E1 ইন্টু N2 মাইনাস E2 ইন্টু N1। অর্থাৎ যদি আমরা এইভাবে যদি আমরা দেখি সেইটা হচ্ছে এই যে প্রথমে আছে E1, E1 এর সঙ্গে আমি N2 কে যোগ করব, অর্থাৎ আমার এইখানের E1 তার সঙ্গে এই N2 কে আমরা এখানে গুণ করলাম, গুণ করবার পর একইভাবে E2 এর সঙ্গে আমরা N1 কে আমরা গুণ করব, অর্থাৎ জিগজ্যাগ ভাবে আমরা অর্থাৎ ক্রিস ক্রস ভাবে আমরা প্রত্যেকটা এখানে গুণ করব, অর্থাৎ E1 ইন্টু N2 মাইনাস E2 ইন্টু N1। ঠিক একইভাবে E2 ইন্টু N3, E3 ইন্টু N2। ঠিক একইভাবে E4 ইন্টু N5 আবার E5 ইন্টু N4, অর্থাৎ এইভাবে আমরা ক্রিস ক্রস ভাবে কিন্তু আমরা এখানে মাল্টিপ্লাই করব। তাহলে মাল্টিপ্লাই করবার পর আমরা এখানে কি পাচ্ছি না মাল্টিপ্লাই করবার পর আমরা এখানে যেই ভ্যালুটা পাবো সেটা হচ্ছে এরিয়া। এবারে আমি জিএইচ এর ক্ষেত্রে অর্থাৎ এই যে জিএইচ অর্থাৎ জি থেকে এইচ পর্যন্ত আমার ওয়ে পয়েন্টের এরিয়া কতটা সেটাকে বের করতে গেলে আমি এখানে কি করব E1 ইন্টু N2 মাইনাস E2 ইন্টু N1, অর্থাৎ এইটার সঙ্গে এইটাকে গুণ করব আবার এইটার সঙ্গে এইটাকে গুণ করব, গুণ করে যদি দুটোকে মাইনাস করি তাহলে আমার জিএইচ এর আমি এরিয়া পেয়ে যাব। ঠিক একইভাবে আমরা এখানে ভ্যালু বসিয়ে নিলাম, ভ্যালু বসিয়ে নেওয়ার পর আমি এখানে যে এরিয়া পেয়েছি সেটা হচ্ছে 184660085, তাহলে এইটা হচ্ছে আমার জিএইচ এর এরিয়া। তো আমি এখানে জিএইচ এর এরিয়াটা এইভাবে বের করলাম, এইভাবে আমরা প্রত্যেকটা ওয়ে পয়েন্টের এরিয়া ঠিক একইভাবে একইভাবে আমরা ফর্মুলা ইনপুট করে আমরা এখানে বের করব। তো আমরা এইভাবে প্রত্যেকটা আমরা এরিয়া বের করে নিলাম, বের করে নেওয়ার পর এই পরে কি করতে হবে না প্রত্যেকটা যে ইন্ডিভিজুয়াল যে আমরা এরিয়াগুলো পেলাম অর্থাৎ জি থেকে এন পর্যন্ত সবকটা এরিয়াকে আমাকে সামেশন বের করতে হবে, তাহলেই আমার টোটাল এরিয়া এখানে বেরোবে। তো
এরপরে আমি এখানে সামেশনটা এখানে বের করলাম। তো আমি এখানে টোটাল এরিয়া পেয়েছি 76805। এরপরে কি করতে হবে, এইটা তো আমি সামেশন করে আমি জি থেকে এন পর্যন্ত টোটাল ওয়ে পয়েন্টের এরিয়া পেলাম। এরপরে আমার এরিয়ার ক্যালকুলেশনটা কি ছিল, অর্থাৎ এরিয়া ক্যালকুলেশনের ফর্মুলাটা কি ছিল না, এরিয়া ক্যালকুলেশনের ফর্মুলা ছিল টোটাল ডিভাইডেড বাই 2, অর্থাৎ টোটাল এরিয়াকে আমাকে 2 দিয়ে ডিভাইডেড করলেই কিন্তু আমি ক্যালকুলেশন এরিয়া অফ পলিগন ফ্রম প্রেসিডিং ওয়ে পয়েন্ট, অর্থাৎ পলিগনের আমরা এরিয়া পাবো। তাহলে এইবারে কি করব, এইবারে আমি যে টোটাল এরিয়াটা পেয়েছি, এই যে টোটাল যে এরিয়াটা পেয়েছি, এই টোটাল এরিয়াকে আমি 2 দিয়ে ডিভাইডেড করব। যদি 2 দিয়ে ডিভাইডেড করি তাহলে আমি পাচ্ছি 38402.5। তাহলে এইটা পেয়ে গেলাম, আমি পলিগনের এরিয়াটা পেলাম, যে টোটাল এরিয়াকে 2 দিয়ে ডিভাইডেড করলে আমি পলিগনের এই এরিয়াটা পেলাম। এইবারে আমার এই এরিয়াটা তো এসছে স্কোয়ার মিটারে, কিন্তু যদি আমি খাতায় কলমে যদি দেখাতে চাই তাহলে তো আমি কখনোই মিটারকে তো আমি খাতা কলমে দেখাতে পারবো না। আমাকে তার জন্য কি করতে হবে, তার জন্য আমাকে স্কোয়ার কিলোমিটারে কনভার্টেড করতে হবে। তাহলে স্কোয়ার কিলোমিটারে আমরা কিভাবে কনভার্টেড করব না, স্কোয়ার কিলোমিটারে কনভার্টেড করবার জন্য আমি যে এরিয়া অফ পলিগন ইন স্কোয়ার মিটারের যে ভ্যালুটা পেয়েছি তাকে কি করব, তাকে আমাকে 10 লাখ দিয়ে ভাগ করতে হবে। তাহলে 10 লাখ দিয়ে যদি ভাগ করি তাহলে আমি পাচ্ছি 0.038402 স্কোয়ার কিমি। এটাই হচ্ছে আমার পলিগন এরিয়াটা। তাহলে আমার টোটাল এরিয়া অফ পলিগন ইন স্কোয়ার কিমি কত হচ্ছে, যে 0.038402, এটাই হচ্ছে আমার পলিগনের এরিয়া। ঠিক একইভাবে যে আমরা লেন্থটা পেয়েছি, অর্থাৎ যে ডিস্টেন্সটা আমরা এখানে বের করেছিলাম, এই ডিস্টেন্সটাও আমার এখানে বেরিয়েছিল মিটার ইউনিটে। তাহলে সেইটাকে যদি আমি কিলোমিটারে কনভার্টেড করতে যাই তাহলে আমাকে কি করতে হবে না, এইটাকে আমাকে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1000 দিয়ে ভাগ করলে আমি কি পাবো না 0.968471 কিলোমিটার। তাহলে আমার এটা স্কোয়ার কিলোমিটার এবং টোটাল যে লেন্থটা বেরিয়েছে আমার 0.968641 কিলোমিটার। তাহলে এই দুটোই হচ্ছে আমার আনসার এখানে বেরিয়ে গেল। তাহলে আমার ডিস্টেন্সটাও বেরিয়ে গেল এবং আমার এরিয়াটাও এইভাবে বেরিয়ে গেল। এইবারে আমাকে কি করতে হবে না, এইবারে আমাকে ক্লোজ ট্রাভার্স পলিগন ড্র করতে হবে, তবে যেটা আমার পরীক্ষার প্রশ্নপত্রে বলে দেওয়া আছে যে একটি ক্লোজ ট্রাভার্স পলিগন অঙ্কন করতে হবে। তো ক্লোজ ট্রাভার্স পলিগন অঙ্কন করবার জন্য আমাকে কি করতে হবে না, ক্লোজ ট্রাভার্স পলিগন অঙ্কন করবার জন্য আমাকে 10x10 একটি বক্স আমাকে করে নিতে হবে স্কেলের সাহায্যে। অর্থাৎ আমার ভার্টিক্যালি ভাবে আমার 10 সেন্টিমিটার এবং হরাইজন্টালি ভাবে আমাকে 10 সেন্টিমিটার করে 10x10 আমরা এখানে একটি বক্স করে নেব। বক্স করে নেওয়ার পর এইবারে আমরা যে পলিগনটা ড্র করব সেটা আমরা পরীক্ষার প্রশ্নপত্রে যে ইস্টিং এবং নর্দিং এর যে ভ্যালু পেয়েছি সেই ইস্টিং এবং নর্দিং এর ভ্যালুর উপর বেস করে কিন্তু আমাকে এখানে কি করতে হবে না, সেই পলিগনটাকে ড্র করতে হবে। এই পলিগন ড্র করাটা হচ্ছে আমরা থার্ড সেমিস্টারে যে স্ক্যাটার যেভাবে আমরা প্লট করা শিখেছিলাম ঠিক সেম প্রসেসে আমরা এখানে শিখবো যে কিভাবে আমরা এখানে প্রত্যেকটা ওয়ে পয়েন্টের উপর বেস করে আমরা এখানে পলিগন ড্র করব। তো আমরা এখানে যে ইস্টিং এবং নর্দিং এর যে ভ্যালুগুলো পেয়েছিলাম পরীক্ষার প্রশ্নপত্রে সেই ভ্যালুগুলোর উপর বেস করে আমরা যে 10x10 সেন্টিমিটারের যে আমরা বক্স এঁকেছিলাম সেই বক্সে কিন্তু আমরা 50 ইন্টারভেলের কিন্তু আমরা এখানে স্কেল ধরেছি। ভার্টিক্যালও আমরা 15 ইন্টারভেল আমরা স্কেল নিয়েছি এবং হরিজন্টালি ভাবে কিন্তু আমরা 50 ইন্টারভেলে আমরা এখানে স্কেল নিয়েছি। স্কেল নেওয়ার পর আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি জি ওয়ে পয়েন্টে আমার রয়েছে যে 62.4509। তাহলে 62.4509 আমার ইস্টিং এ রয়েছে। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে 62.4509 আমার দেখাচ্ছে ঠিক এই জায়গাটাতে দেখাচ্ছে এবং আমার নর্দিং এ রয়েছে যে 24.9509। তাহলে আমি দেখতে পাচ্ছি 24.95টা রয়েছে এইখানে। উপর দিকে উঠি তাহলে আমার এই দিকটাতে হচ্ছে আমার যে 24.95
509। তাহলে আমার এইখানে যে পয়েন্টটা এসে টাচ খাচ্ছে সেটা হচ্ছে আমার জি ওয়ে পয়েন্ট। ঠিক একইভাবে আমরা দ্বিতীয়টাতে যাব। দ্বিতীয়তে আমার রয়েছে 624432। তাহলে 624432 কোনটা রয়েছে? 624432। তাহলে আমরা কি করব না এইখানে আমরা তাহলে আমরা এইদিকে পেয়েছি এইটা যে 624432। ঠিক একইভাবে আমরা নর্দিং এ দেখবো কি আছে না 22495497। তাহলে আমার এটা হচ্ছে যে 22495497। তাহলে এই দুটো পয়েন্ট যেখানে এসে টাচ খাচ্ছে সেটা হচ্ছে আমার ওয়ে পয়েন্ট এইচ। ঠিক একইভাবে আমরা আই জে কে এল এম এন এইভাবে প্রত্যেকটা আমরা ওয়ে পয়েন্টের প্রত্যেকটা যে প্লটিং সেটা আমরা ঠিক অনেকটা যেভাবে স্ক্যাটার প্লটিং করতে হয় ঠিক একইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা এখানে যে পয়েন্টগুলো আছে সেই ওয়ে পয়েন্টগুলোকে আমরা এখানে মার্ক করলাম। মার্ক করে নেওয়ার পর আমরা এটিকে কি করব, স্কেল দিয়ে আমরা একটি লাইনের মাধ্যমে জয়েন করে দেবো। তাহলেই আমার হয়ে গেল পলিগন এরিয়া। এরপর পলিগন ড্র করবার পর এরপরে আমাকে একটি হেডিং লিখতে হবে। হেডিংটি হচ্ছে জিপিএস সার্ভে ইন সিলেক্টেড এরিয়া। আমরা এটা কোন জোনের রেসপেক্টে করছি বা কোন ইউনিটের রেসপেক্টে করছি সেটা আমার পরীক্ষার প্রশ্নপত্রে বলেই দিয়েছিল। ইউটিএম জোন 45Q, স্পেরয়েড WGS 84। এবং আমরা এইখানে আরেকটি লিজেন্ড এখানে করে নেব, যেখানে আমরা প্রত্যেকটা যে রেড কালারের যে পয়েন্টগুলো সেটা আমরা ওয়ে পয়েন্ট দেখিয়েছি এবং এইখানে যে ব্লু কালারের যে আমরা লাইনটা আমরা এখানে যে ড্র করেছি মানে এই যে ক্লোজ টাওয়ার্সটা আমরা অঙ্কন করেছি এটা হচ্ছে পলিগন অফ এরিয়া। তো আমরা এইভাবে আমরা জিপিএস এর যে 8টা যে ওয়ে পয়েন্টের রেসপেক্টে যে ইস্টিং এবং নর্দিং এর যে ডেটা পেয়েছিলাম তার উপর বেস করে পলিগন আমরা ড্র করলাম। যে কিভাবে একটি জিপিএস এর যে বা জিএনএসএস এর যে সার্ভে ডেটা পাবো তার রেসপেক্টে কিভাবে টোটাল এরিয়া ক্যালকুলেশন করতে হয় এবং প্রত্যেকটার মধ্যে যে ডিস্টেন্স বা টোটাল লেন্থ কিভাবে বের করতে হয় এবং প্রত্যেকটা ওয়ে পয়েন্টের ইস্টিং এবং নর্দিং এর রেসপেক্টে কিভাবে একটি পলিগন ড্র করতে হয়। তো এইগুলো নিয়ে সম্পূর্ণ ডিটেলসে আমি আলোচনা করলাম। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। আমরা তোমাদের পাশে ছিলাম, আছি, থাকবো। মনে রাখবে লার্নিং প্লাস মানে হলো শিক্ষাই সমাজের আসল পরিচয়। নমস্কার।